ভদ্রমহিলার চোখের কোণে পানি জমল। মায়েরা ভেজা চোখে মাথা তুলে মায়েরার দিকে তাকায়। দুজনের কেউ কথা বলল না বেশ অনেকক্ষণ। মায়েরা মাথা নিচু করে অপরাধী গলায় বলে, বেশি কিছু চেয়ে ফেলেছি হয়তো, সরি মা। ভদ্রমহিলা কষ্টের বুক ফেটে যাবে মনে হলো, ভাঙা গলায় বলে, যতদিন ইচ্ছে ততদিন থাকবি, আমি সামলে নেব। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা শূন্য দৃষ্টিতে তার মায়ের প্রস্থান দেখে। মলিন হেসে বিড়বিড় করে, তুমি আমায় বিয়েটা না দিলেও পারতে মা, আজ সামলে নেবে বললে। বিয়ে না দিলেও তো সামলে নেওয়া যেত। আমি তো কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর হাতের মার খেয়ে, কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর অপমান সয়ে নিয়ে। তবে তুমি কেন আমায় বিয়ে দিয়ে আমার হাসি কেড়ে নিলে মা? আমি হাসতে পারছি না, আমি কষ্ট লুকোতে পারছি না, আমার শুধু কান্না পাচ্ছে। কথাগুলো বলতে বলতে চোখ দুটো ভেদ করে জলকণা গড়িয়ে পড়ে। লাবিব তার বোনকে কাঁদতে দেখে চকলেট রেখে অসহায় চোখে চেয়ে আছে। দুহাত বাড়িয়ে ছোট ছোট হাতে মায়রার গাল মুছে দিয়ে বলে। মায়রা তার ভাইয়ের কথায় হেসে ফেলল। লাবিবের গালে চুমু খায় বেশ কয়েকটা। অতপর লাবিবকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে, তুই এত ভালো কেন ভাইয়া? লাবিবও তার বোনকে জড়িয়ে ধরে বলে। রাত প্রায় 10টা। মায়রার ঘুম আসে না। লাবিব তার সাথে ঘুমিয়েছে। মায়রা বারবার এপাশ ওপাশ করে। ঘরের বাইরে টুংটাং আওয়াজ পায়। মায়রা বেড থেকে নেমে দাঁড়ায়। সে তার এত জঘন্য অস্থিরতা থামাতে পারছে না। মায়রা ভাবলেও সে লাবিবের বাবার কাছে অনুরোধ করবে যেন এই একটা রাত তার মায়ের সাথে তাকে থাকতে দেয়। সে একটা রাত মায়ের বুকে ঘুমাতে চায়, যদি একটুখানি শান্তি লাগে। ভাবনা অনুযায়ী মায়রা ঘুমন্ত লাবিবকে কোলে তুলে নেয়। এরপর বাইরে বেরিয়ে দেখল লাবিবের বাবা তার ঘরে দরজা লাগাচ্ছে। তখনই মায়রা সেখানে গিয়ে দাঁড়ায়। মায়রাকে দেখে ভদ্রলোক অবাক হয়। তিনি হয়তো জানতেন না মায়রা এসেছে। মায়রা লাবিবের বাবার দিকে চেয়ে আমতা আমতা করে বলে, আমাকে একটু মায়ের সাথে থাকতে দেবেন? লাবিবের বাবার বোধহয় কথাটা পছন্দ হলো না। কিছু না বলে লাবিবকে মায়রার কোল থেকে কেড়ে নেওয়ার মতো করে ছিনিয়ে নেয়। মায়রা ভয় পায়। লাবিবের বাবা লাবিবকে কোলে নিয়ে মায়রার দিকে চেয়ে রেখে বলে, তুই কি ঠিক করেই নিয়েছিস আমাদের পিছু ছাড়বি না? বিয়ে দিল তোর মায়ের পছন্দের ছেলের সাথে, তবু তো এ বাড়িতে আসা লাগে। তোর কি বুদ্ধি নেই? আমার ছেলেটাকে যে এত দরদ দেখাস, ও কে তোর? ও তোর কে হয়? মায়রা দু হাতে জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমতে শুরু করেছে। লাবিবের বাবা আবারও বলে, এটা আমার বাড়ি। যাকে মা মা করে সারাদিন ডাকিস, ও তোর মা হয়। একদিনও পেটে নিয়েছিল তোকে। তোর মাও নেই, বাপও নেই। এটা তোকে আমার কয় হাজার দিন মনে করিয়ে দিতে হবে? আমার বউ, আমার ছেলে তোর কেউ নয়, বুঝেছিস? ছোট থেকে যে আমার বউ আমার ছেলের সাথে পিড়াপিড়ি করে তোকে বড় করেছে, সেই কৃতজ্ঞতা থেকে এবার তুই আমার বাড়ি থেকে বিদায় হ। আর নিতে পারছি না তোকে। আর যদি এ বাড়ি থেকে এসেছিস, তবে সেদিন তোকে মেরেই ফেলবো। আমার বউ বাচ্চাটার উপর জাদু করে নিয়েছে। কোথাকার কোন মেয়ে জন্মের ঠিক আছে কিনা তাও তো বিশ্বাস হয় না। সেই মেয়েকে এত বছর পেলে বিদায় করলাম, তবুও বিদায় হওয়ার নাম নেই। সুযোগ পেলেই দৌড়ে চলে আসবে। কুকুরকে তাড়িয়ে দিলেও তো আসতে 10 বার ভাববে। তোর কি আমার বাড়ি আসতে একটু লজ্জা লাগে না? আবার আমার বউয়ের সাথে ঘুমাতে চাস? কোথাকার কোন মেয়ে আমার বউ বাচ্চা নিয়ে ঘুমাবে? অনেক মেনেছি, আর না, যা এবার যা। কথাগুলো বলে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। লাবিব এবার কেঁপে ওঠে ঘুমের ঘোরে। মায়রার মাও ঘুমিয়েছে। লাবিবের বাবার কথাগুলো তেমন জোরে ছিল না, এজন্য কারোর ঘুম ভাঙল না। মায়রা স্তব্ধ হয়ে বন্ধ দরজার পানে চেয়ে রইল। চোখের পানি বাঁধ ভেঙেছে। সত্যি তো, সে যাকে মা বলে ডাকে সে তো তাকে পেটে নেয়নি, একদিনের জন্য হলেও। লাবিবও তো তার নিজের ভাই নয়, এই বাড়িটাও তো তার নয়। মা ভাই তার তো কেউ নয়। সে বোধহয় কুকুরের চেয়েও জঘন্য। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিলেও সে আবারও সে পাতানো মা পাতানো ভাইয়ের ভালোবাসা নিতে আসে। সত্যি তো তার লজ্জা নেই। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিয়েছে, অথচ সে ছ্যাঁচড়ার মতো সেই বাড়িতে এসে খাবার খেয়েছে।
উল্টো ঘুরে ধীরে ধীরে তার ঘরে গিয়ে তার ফোনটা হাতে নিল। এরপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে মেন গেট শব্দহীন খোলে। বাইরে বেরিয়ে একবার পিছু ফিরে তাকায়। শব্দহীন কান্নায় মেতেছে যেন তার দু চোখ। কতক্ষণ যে বাড়িটায় চোখ বুলালো। এই বাড়িটায় তার যে কত চড় থাপ্পড় অপমান হঠাৎ হঠাৎ পাতানো মায়ের ভালোবাসায় মিশে আছে। তার পাতানো ছোট্ট ভাইটাকে কত আদর করত। সে তো তার আপুয়ের চুমু ছাড়া বেশি দিন থাকতেই পারে না। কিন্তু মায়েরা যে বাইরের মানুষ, ওই যে রাস্তার পাশে মানুষ ঘুমায়, মায়েরা আসলে তাদের মধ্যেই একজন, যার কেউ নেই, কেউ না। মেয়েটা কান্না মাখা চোখে তার মায়ের বন্ধ দরজার দিকে তাকালো, বিড়বিড় করল, ভালো থেকো মা, তোমায় কখনো ভুলবো না। আমার সোনা ভাইয়া, তুই একদিন অনেক বড় হ, তোদের ভীষণ ভালোবাসি আমি। কথাগুলো বলে দরজাটা আলতো হাতে ভিজিয়ে দেয়। হাত কাঁপছে কেন যেন। আর কখনো এখানে আসা হবে না তার। দরজা চাপিয়ে দিয়ে আলতো হাতে দরজাটা ছুঁয়ে রাখল। চোখ বুজে নীরবে অশ্রু বিসর্জন দেয়। দম বন্ধ লাগছে। মায়ের হাতে আর খাওয়া হবে না, কখনো দেখা হবে না মায়ের মুখটা, কখনো আর ভাইটাকে কোলে নিতে পারবে না। সত্যি তার ভাগ্য একদম ভাঙাচোরা। কত যত্ন করে তার ভাগ্যে দুঃখ লিখে রাখা। যতদিন যাচ্ছে মায়েরা বোধহয় সেটাই উপলব্ধি করছে। বেশ কিছুক্ষণ পর মায়েরা ধীর পায়ে এগিয়ে যায় কোনো দিকে যেন। প্রায় মিনিট 5 হাঁটলে দেখলো কাঁচা রাস্তার ধারে একটি কবর। কাঁচা বাঁশের চিকন করে কেটে কেটে কবরটি ঘেরাও করা। মায়েরা এগিয়ে গিয়ে একপাশে দাঁড়ালো। তার দাদি তাকে দেখিয়েছিল এটা নাকি তার মায়ের কবর, যে মা তাকে পেটে ধরেছিল, যাকে এই স্বার্থপর দুনিয়া বাঁচতে দেয়নি। মায়েরা এক কোনায় চুপ করে বসল। বাঁশের ফাঁক দিয়ে ডান হাত ঢুকিয়ে কবরের শক্ত মাটি স্পর্শ করে। কেমন অদ্ভুত অনুভূতি হলো। তার শ্যামা মা এখানে ঘুমিয়ে আছে। বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয় মায়েরা। আলতো হাতে শক্ত মাটি বুলায়, ফোপানো কণ্ঠে বলে, শ্যামা মা, তুমি তো জানতে এই দুনিয়া কত স্বার্থপর, তবুও কেন তোমার সাথে আমায় নিয়ে গেলে না? আমার কেউ নেই জানো, এই দুনিয়ায় মানুষগুলো খুব স্বার্থপর শ্যামা মা। তোমার আল্লাহকে একটু বলবে তোমার মতো আমাকেও যেন একটু ঘুম পাড়ায়। আমি তোমার কাছে যেতে চাই, আমি তোমার বুকে ঘুমোতে চাই শ্যামা মা। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে। দু হাতে কবরের উপর রেখে বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে কান্নায় ব্যস্ত হয়। মায়েরা গত রাতে তার মায়ের কবর থেকে তৃণা বেগমের বাড়ি ফিরেছিল। রাতটা সেখানে থেকে সকাল সকাল তৃণা বেগমকে না জানিয়ে বাসে করে শহরে ইরফানদের বাড়ি চলে আসে। এসে তৃণা বেগমকে জানায় সে চলে এসেছে। ওখানে থাকতে আসার কথা বললে তাকে একা আসতে দিত না। পরে যদিও তৃণা বেগম সহ রুমা নেওয়াজের বকা খেয়েছে এটা একা আসার জন্য, মায়েরা আজ কলেজে যাবে বলে ঠিক করল। কারণ ও আছে অবশ্য একটা। সেসব ভাবনা রেখে মায়েরা কলেজের জন্য রেডি হয়ে নেয়। নিচে নেমে নাস্তা করে তারেক নেওয়াজের সাথে বের হয়। ক্লাসরুমে মায়েরা বসে আছে, মনোযোগ দিয়ে ক্লাস করছে। মিলা মায়েরাকে এত চুপচাপ দেখে খোঁজায়। মায়েরা রেগে তাকায় একটু পরপর। এভাবেই প্রায় সব ক্লাস শেষে ছুটির ঘন্টা বাজলে মায়েরা হেসে মিলাকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশনস ময়না। মিলা অবাক হয়ে বলে, মানে? মায়েরা মিলার হাত ধরে বাইরে যেতে যেতে বলে, তোকে আজ আমার ভার্সনের কপি লেগেছে আমার কাছেই, তাই তোকে স্বাগতম। মিলা মায়েরার মুখের দিকে চেয়ে বলে, তুই কাঁদছিস কেন মায়েরা? মিলার কথা শুনে মায়েরা অবাক হয়। থমথমে মুখে মিলার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, এরকম কিছু না। কথাটা বলে মায়েরা আনমনা হলো। মিলা মায়েরার গালে হাত দিয়ে বলে, তুই জানিস মায়েরা, তুই আজ একটা বারও হাসিসনি, উল্টি বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে চোখ মুছিস। আর এখন আমার সামনে এসে এত আবার অ্যাক্টিং করছিস যে তোর এই কৃত্রিম হাসিটা একটা বাচ্চাও ধরতে পারবে। একটু থেমে বলে, তোর কি হয়েছে মায়েরা? মায়েরা ভেজা চোখে চেয়ে দেখলো মিলাকে। নিজের গাল থেকে মিলার হাত নামিয়ে উল্টো ঘুরে দৃঢ় পায়ে এগিয়ে যেতে যেতে মলিন গলায় বলে, হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছি রে, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। কিছু দূর গিয়ে মায়েরা দাঁড়িয়ে যায়। এরপর পিছু ফিরে মিলার দিকে চেয়ে বলে, ভালোবাসার কষ্ট সব কষ্টকে হার মানায়। তুই হুটহাট বিয়ে করে নিস না যেন মিলা, কেমন? কথাটা বলে উল্টো ঘুরে যেতে যেতে বলে, আমাকে যেন কখনো ভুলে না যাস মিলা। কথাগুলো বলে ডান হাতে চোখজোড়া মুছে পায়ের গতি বাড়ায়। পরদিন শুদ্ধ এয়ারপোর্টের দিকে এসেছিল একটা কাজে। তার বাইক গ্রামে ছিল।
পরশুদিন গিয়ে নিয়ে এসেছে। সে বাইক নিয়ে এদিকে এসেছিল। এখানে এসে এক ফ্রেন্ডের সাথে দেখা হওয়ায় টুকটাক কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎই শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। হাতে লাগেজ নেই, অথচ সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে। শুদ্ধ মনে করার চেষ্টা করল ইরফানের আসার এখনো গুনে গুনে 9 দিন বাকি আছে। সে দ্রুত পায়ে ইরফানের সামনে গিয়ে অবাক হয়ে বলে, আরে তুই, তোর তো আসার আরো 9 দিন বাকি, মানে বইয়ের টানে কানাডা থেকে চলে আসলি? ভাইরে, তুই ওখানে ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলি, একটু বোঝ। আর তুই? ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর কথা থেমে যায়। কোনো মানুষের চোখ এমন লাল হয় তা এই জীবনে শুদ্ধ দেখেছে বলে মনে পড়ে না। অবাক হয়ে থেমে থেমে বলে, তোর কি হয়েছে ইরফান? ইরফান শুদ্ধর হাত থেকে শুদ্ধর বাইকের চাবি কেড়ে নেয়। কোনো কথা না বলে শুদ্ধর বাইকে উঠে পড়ে। কিছু বোঝার আগে ইরফান বাইকের হেলমেট ছুঁড়ে ফেলে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বাইকের স্পিড একদম মাথায় তুলেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে তার কিছুক্ষণ আগের দেখা হওয়া ফ্রেন্ডের বাইকটা চেয়ে নিয়ে ইরফানের পিছু নেয়। ইরফানের বাইকের গতি হাই। শুদ্ধ পিছন থেকে চিল্লিয়ে বলে, ইরফান আস্তে চালা। ইরফান, এই ইরফান, অ্যাক্সিডেন্ট করবি ভাই। ইরফান শুনল না। তার কোনো দিকে ধ্যান আছে বলে মনে হয় না। কতজনের সাথে যে লাগতে লাগতে বেঁচে গেল। শুধু ইরফানকে একটা পাগল লাগলো। কি হয়েছে এর? মাইরার কিছু করেছে? মাইরার ব্যাপারে ইরফান যা পজিটিভ, ওকে নিয়েই কিছু হয়েছে নিশ্চয়ই। শুধু নিজেও বাইকের স্পিড বাড়ায়, চিল্লিয়ে বলে, ইরফান, দয়া করে বাইক আস্তে চালা ভাই, হেলমেটটা নে অ্যাটলিস্ট। কি হয়েছে? মায়েরা কিছু করেছে? ওকে আমরা সবাই মিলে বুঝাবো। ইরফান দাঁড়া। ইরফান বাইকের স্পিড বাড়ায়, বই কমায় না। শুদ্ধর ভয় লাগছে। সামনে সমানে চিল্লায়, ইরফান, ইরফান, এই ইরফান, বাইকের স্পিড কমা, মারবি ভাই। ইরফান থাম। বলতে বলতেই শুদ্ধ ইরফানের থেকে অনেক পিছিয়ে পড়ে। হাঁপিয়ে গিয়ে বাইক থামায়। না, সে পারবে না। এভাবে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে বাইক চালায় কেন? চোখের এই অবস্থা কেন? কতগুলো প্রশ্ন মাথায় নিয়ে শুদ্ধ আবারও বাইক স্টার্ট দেয়। ইরফানের সিংহের ন্যায় হুঙ্কারে পুরো বাড়ির দেয়ালগুলো যেন কেঁপে উঠল। নিস্তব্ধ বাড়িটায় বারবার প্রতিধ্বনি হতে থাকে মাইরা নামটি। ডাইনিংয়ে মাইরা, রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ সকলে উপস্থিত। সকলের চোখে মুখে বিস্ময়, অজানা কৌতূহল। মাইরা বাকহীন হয়ে ইরফানের পানে চায়। এ প্রথম ইরফানের মুখে নিজের নাম, তাও আবার এভাবে। পুরো 5 দিন পর লোকটাকে দেখে মাইরার চোখ টলমল করে ওঠে। ইরফানের চোখ দুটো অসম্ভব লাল, যেন আগুনের ফুলকির ন্যায় দাউ দাউ করে জ্বলছে। যেন রক্ত জমাট বেঁধে ভয়ঙ্কর এক মানবে পরিণত হয়েছে। ইরফান মেন গেট থেকে শব্দ করে পা ফেলে প্রবেশ করে বাড়ির ভেতর। দুহাত মুষ্টিবদ্ধ করে রাখা। মায়েরার সামনে গিয়ে দাঁড়ায়। চল শক্ত করে মায়েরার বিস্ময় মুখখানার দিকে চায়। মায়েরার চোখ দাঁড়িয়ে আসে ইরফানের লালিত চোখের ধারে। এই ইরফানকে সে কখনো দেখেনি। মায়েরা অস্থির হলো। কি হয়েছে ইরফানের? মায়েরার টলমলে চোখ জোড়ার পানে চেয়ে ইরফানের শক্ত চোয়াল শিথিল হয়। অপলক চেয়ে থাকে মায়েরার মলিন মুখ পানে। বারবার শুকনো ঢোক গিলে ডান হাতে বাড়িয়ে মায়েরার গাল আলতো করে ছুঁয়ে দেয়। হঠাৎই 2 হাতে মায়েরাকে পিষে ফেলার মতন তার বুকে চেপে ধরে ইরফান। মায়েরা বাকরুদ্ধ, সাথে ইরফানের বাবা মা। তারা লজ্জা পাচ্ছে না, বরং এই অস্বাভাবিক ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে আছে। মায়েরার হাঁসফাঁস লাগে। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মাইরা। ইরফান ধরা গলায় বিড়বিড় করে আওড়ায়, My bird flower, you are a selfish girl. You hurt me, bird flower. You hurt me. মায়েরার শরীর শিরশির করে ওঠে। এই সম্বোধন আজ প্রথম শুনল ইরফানের মুখে। ভীষণ অবাক হয় মেয়েটা। নামটা পরিচিত ঠেকল, তবে মনে করতে পারল না। মায়েরার মাথা থেকে কাপড় পড়ে গিয়েছে। তার ঘাড় ভেজা অনুভূত হয়। এটা কি চোখের পানি? মায়েরা বোধহয় বুঝল। মেয়েটা বিস্ময় হয়, কথা বলার ভাষা হারায়। কাপা কাপা ডান হাত উঠিয়ে ইরফানের পিঠে রাখে। ইরফান আরও শক্ত করে ধরে মায়েরাকে নিজের সাথে। মায়েরা ব্যথা পায়, তবে একটু শব্দ করল না। ইরফান চোখ বুজে আবারও ধরা গলায় বিড়বিড় করে, Why are you so selfish, bird flower? ইরফান আবারও করুণ কণ্ঠে বলে, Bird flower? মায়েরা ঢোক গিলে। হঠাৎই ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মায়েরার হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। রুমা নেওয়াজ কিছু বলতে চাইলে তারেক নেওয়াজ তার স্ত্রীকে থামিয়ে বলেন, মায়েরা আর ওর মধ্যে কোনো ঝামেলা আমাদের জানোয়ার হলে জানাবে, আপাতত ওদের একা ছেড়ে দাও। রুমা নেওয়াজ ভ্রুকুচকে বলে,
ইরফান রেগে আছে মনে হচ্ছে, ওকে দিয়েই, ওকে যদি আবার মারে। তারিক নেওয়াজ ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বললেন, কষ্ট পেয়েছে ও কখনো কোনো কারণে, তাছাড়া মারার হলে এখানেই মারতো। স্বামীর কথা মেনে রুমা নেওয়াজ আর কিছু বললেন না। মায়েরা নীরবে ইরফানের পিছু পিছু ইরফানের পায়ের সাথে তাল মেলায়। সিঁড়ির মাঝপথে ইরফান দাঁড়িয়ে যায়, কেমন যেন থেকে থেকে শরীর কেঁপে উঠছে। বা হাতে পাশের দেয়াল আঁকড়ে ধরে। মায়েরা অবাক হয়ে তাকায়, বিচলিত কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন? ইরফান তার লালিত চোখ জোড়া বুঝে দুবার শ্বাস টানে, আবার ফেলে। এরপর পিছু ফিরে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচালো না। ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। ইরফান বিষাদময় সূক্ষ্ম হেসে বলে, সেলফিশ গার্ল। মায়রা অবাক হয়, লোকটা তো তাকে স্টুপিড গার্ল বলে, আজ সেলফিশ বলল কেন? ইরফান মায়রাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। থেকে থেকে কেমন যেন শরীর কেঁপে ওঠে। মায়রা অসহায় কণ্ঠে বলে, আমায় নামিয়ে দিন, আপনাকে অসুস্থ লাগছে। ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, সাথে রাগান্বিত স্বরে বলে, সেলফিশ গার্ল, আমার কথা ভাবিস তুই? তুই তুই সেলফিশ, তুই আমার কথা ভাবিস না। কথাগুলো বলে দৃষ্টির সামনে নিবদ্ধ রেখে ধীরুপায়ে তার ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বিষাদময় করুণ কণ্ঠে আওড়ায়, কেন ভাবলি না আমার কথা, বার্ড ফ্লাওয়ার? মায়রা অবাক হয় ইরফানের পানে চেয়ে থাকে। এত অস্বাভাবিক ইরফানকে সে আগে কখনো দেখেনি। ভাবনার মাঝে ইরফান মায়রাকে কোল থেকে নামিয়ে দেয়, দরজা লাগায় শব্দ করে। এরপর পিছু ফিরে দু হাতে মায়রার গাল আগলে নিয়ে মৃদুস্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার চোখ টলমল করে ওঠে। লোকটা এত আবেগী স্বরে কেন ডাকছে তাকে? হঠাৎই মনে পড়ল এই নাম ইরফানের ফোনের পাসওয়ার্ড ছিল। মায়রার চোখে মুখে হাজারো প্রশ্ন, কৌতূহল। ইরফান হঠাৎই মায়রার চোয়াল শক্ত করে ধরে চিৎকার করে বলে, আমি তো বলেছিলাম আমি তোর দেয়া সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তুই এতটা সেলফিশের মতো করে এত বড় শাস্তি কেন দিলি আমায়, বল? মায়রা বিস্ময় চোখে ইরফানের পানে চেয়ে। সে বুঝতে পারছে না ইরফানের কথা। ইরফান আবারও চিৎকার করে বলে, কেন মরতে চাস তুই? তোর এত বড় কলিজা কবে হয়ে গেল বার্ড ফ্লাওয়ার? আমি আমি কি করে থাকবো? আমি বার্ড ফ্লাওয়ার ছাড়া থাকতে ভুলে গিয়েছি। তুই কেন এত সেলফিশ, বল? মায়রা ভীত চোখে তাকায় ইরফানের দিকে, থেমে থেমে বলে, আপনি জেনে? ইরফান মায়রাকে ধাক্কা দিয়ে দু হাতে মাথার চুল টেনে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জেনে গিয়েছি আমি। ইরফানের কানে সীমান্তের বলা কথাগুলো বাজে। মায়রা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ইরফান আবারও এগিয়ে গিয়ে মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বুক কাঁপছে যে, তার বার্ড ফ্লাওয়ারের এটা। কি করে থাকবে সে একে ছাড়া? হঠাৎই মায়রাকে ছেড়ে ডান হাতে মায়রার চোয়াল ধরে হিসিয়ে বলে, কেন মরতে চাস বল? হ্যাঁ বার্ড ফ্লাওয়ার, বল আমায় একটাবার কেন বলিসনি? তুই সিক কেন বললি না, বল? কেন লুকিয়ে রাখলি আমার থেকে? কেন এত সেলফিশ হয়ে গেলি বার্ড ফ্লাওয়ার? মায়রা কাঁদতে কাঁদতে হঠাৎই ইরফানকে মৃদু ধাক্কা দিয়ে বলে, আমার কেউ নেই, কেউ ভালোবাসে না আমায়। কার জন্য বাঁচবো আমি? আপনিও তো আমায় পছন্দ করেন না। আমার এই সাদা চামড়ার জন্য একটু একটু কাছে আসেন, তবে কেন বাঁচতে যাব আমি? কথাগুলো বলতে বলতে মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান স্তব্ধ চোখে মায়রার পানি চেয়ে রয়। তার কথা বলার ভাষা হারিয়েছে। তার বার্ড ফ্লাওয়ার এসব কী ধারণা নিয়ে থাকে তার ব্যাপারে? কতক্ষণ যে মায়রার কান্নারত মুখটার দিকে একধানে তাকিয়ে রইল তার ইয়ত্তা নেই। হঠাৎ ইরফান ধীরে ধীরে এগিয়ে গিয়ে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়। শীতল কণ্ঠে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার বুক ধক করে ওঠে। এত করুণ স্বর, এত আবেগ কেন এই লোকটার গলায়? তার জন্য তার শিশওয়ালা কষ্ট পাচ্ছে। সে মরে গেলে তার শিশওয়ালার খুব কষ্ট হবে। ধীরে ধীরে মাথা তুলে তাকায় ইরফানের পানে। চোখ মুখ কান্নার পানিতে একাকার। ইরফান মায়রার চোখে দৃষ্টি রেখে দৃঢ় কণ্ঠে বলে, যদি তোকে পুড়িয়ে দিলে আবার বার্ড ফ্লাওয়ারের এক বিন্দু পরিমাণও কষ্ট না হতো, যদি তুই আমার সাথে বেঁচে যেতি, তবে আমি তোকে সবচেয়ে ভয়ঙ্করভাবে পুড়িয়ে দিতাম। এরপর তোকে ভালোবাসার ডেফিনেশন বোঝাতাম বার্ড ফ্লাওয়ার। কথাটা বলে থামে। এরপর করুণ কণ্ঠে বলে, বাট এটা তো আমি পারবো না বার্ড ফ্লাওয়ার। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। তার এত দৃঢ় শিশওয়ালাকে এমন ভাঙা লাগছে কেন? এত বিধ্বস্ত লাগছে কেন? মায়রা ঠোক গিলে ভাঙা গলায় বলে, কেন পারবেন না? আমি আপনার কে? ইরফান মায়রার কথা শুনে বিষণ্ণ মুখ পানে এক সূক্ষ্ম হাসি ফোটায়। এগিয়ে গিয়ে দু হাতের আঁচলায় মায়ের মুখটা নিয়ে কপালের সাথে মাঝে বরাবর শব্দ করে একটা চুমু আঁকে।
মায়েরার শরীর শিরশির করে অনুভূতি জোয়ারে। ইরফান তার দু হাতের মাঝে মায়েরার মুখ রেখে মায়েরার মুখটা সামান্য উঁচু করল। মায়েরা পলক না ফেলে ইরফানের লালিত চোখ জোড়ায় চেয়ে আছে। ইরফান মায়েরার টলমল করে ওঠা চোখে দৃষ্টি রেখে গেয়ে ওঠে, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন। এটুকু গিয়ে থামে ইরফান। মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার শেষওয়ালা তাকে ভালোবাসে। ইরফান হঠাৎই মায়েরার গাল চেপে ধরে তাতে দাঁত চেপে বলে, মরবি তুই? এত শখ মরার? পারবি না মরতে। আল্লাহ ছাড়া এই জমিনের কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে কেড়ে নিয়ে আস। ইরফান নেওয়াজ তার জিনিস আগলে রাখতে জানে। কখনো আমার থেকে বাঁচতে পারবি না তুই, পারবি না মরতে। তোর যে কলিজায় সাহসে ভরপুর, সেই কলিজা আমি কেটে টুকরো টুকরো করবো বার্ড ফ্লাওয়ার। যেই কলিজা দিয়ে তুই আমার থেকে মুক্তি পেতে চাস, সেই কলিজা আমি জ্বালিয়ে দেব। কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে ইরফানের। মায়েরার গালে ধরে রাখা হাত শিথিল করে কিছুটা। এরপর মায়েরার দিকে চেয়ে জড়ানো কণ্ঠেই বলে, আমি তোর সাহসে ভরা কলিজা ছিঁড়ে ফেলবো বার্ড ফ্লাওয়ার। মায়েরা নীরব কান্না নিয়ে ইরফানকে শুধু দেখে। সে তো ইরফানকে চিনতে পারছে না। এটা ইরফান, তার শিশওয়ালা তাকে ভালোবাসে। শিশওয়ালার ভালোবাসা পাওয়া তো তার স্বপ্ন ছিল, আজ যেন ভীষণ তীব্রভাবে অনুভব করছে তার শিশওয়ালার ভালোবাসা। মায়েরার চোখ জোড়া থেকে অবাধ অশ্রু গড়িয়ে পড়ে। ইরফান তার ডান হাতে মায়েরার মুখ মুছে দিল। এরপর হঠাৎই আবারও মায়েরাকে দু হাতে শক্ত করে জড়িয়ে নেয়। হাঁসফাঁস কণ্ঠে বলে, বার্ড ফ্লাওয়ার, আমি তোকে ছাড়া থাকতে ভুলে গিয়েছি। আমার জীবন্ত লাশ বানিয়ে কোথাও যাবি না তুই। মায়েরা ফুপিয়ে কাঁদে। তার শিশওয়ালা তার জন্য এভাবে পাগলামি করছে, তার বিশ্বাসই হয় না। সে কথা খুঁজে পায় না, শুধু কাঁদে মেয়েটা। তার তো কথা বলার ভাষা নেই। ইরফান আবারও রেগে মায়েরাকে ছেড়ে মায়েরাকে ঠেলে সরিয়ে দেয়। দু হাতে নিজের মাথার চুল ধরে টানে। তার সব কিছু এত অসহ্য লাগছে। ইরফান রেগে চিৎকার করে বলে, Why are you so selfish, বার্ড ফ্লাওয়ার? মায়েরা কেঁপে ওঠে, কান্নামাখা গলায় বলে, আপনি যে বলতেন আপনি আমাকে পছন্দ করেন না, তবে মায়েরার মুখে আবারও সে একই কথা শুনে ইরফানের রাগ হয়, প্রচণ্ড রাগ। জ্বলন্ত চোখজোড়া থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ডান হাতে সেন্টার টেবিলের কাজ উল্টে ফেলে চিৎকার করে বলে, Exactly. I don't like you. But you are my feelings, my addiction, my emotions. You are my heart, stupid girl. কথাটা বলে বড় বড় পা ফেলে মায়েরার সামনে গিয়ে মায়েরাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে। বিড়বিড়ে শীতল কণ্ঠে বলে, You are my heart, bird flower. কথাটা বলতে বলতে টুপ করে মায়েরার কাঁধে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরার বুঝতে পারে এরকম কঠোর ব্যক্তিত্বের এক মানুষের চোখে পানি তার জন্য। তার শিশওয়ালা তাকে অনেক বেশি ভালোবাসে। কাপা কাপা দু হাত ইরফানের পিঠে আলতো করে রেখে ডাকে, শিশওয়ালা। ইরফান হাতের বাঁধন শক্ত করল। মায়েরা নিঃশব্দে কাঁদে। ইরফান হঠাৎই মায়েরাকে ছেড়ে দু হাতের মাঝে মায়েরার মুখটা আগলে নেয়। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের রক্তলাল চোখ জোড়া ভেজা। মায়েরার ভীষণ কান্না পায়। এই কি হাল হয়েছে তার শিশওয়ালার। ইরফান দু হাতে মায়েরার গাল মুছে দিয়ে মায়েরার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বুজে ভাঙা গলায় বলে, Bird flower, you know, I... কথাটা বলতে বলতে ইরফানের কথা জড়িয়ে আসে। মায়েরাকে ছেড়ে দুপা পিছিয়ে যায়। তার মাথা ঘুরছে। ইরফান পড়ে যেতে যেতে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে। দু হাত ছেড়ে দেয়। মাথা নিচু করে লালিত চোখ জোড়া বুজে নেয়। এরপর আবারও চোখ মেলে তার সামনে দাঁড়ানো মায়েরার দিকে তাকায়। জড়ানো কণ্ঠে বলে, You are just my bird flower. মায়েরা দু হাতে মুখ চেপে কাঁদছে। তার শিশওয়ালা কেমন পাগল হয়ে গিয়েছে। সে মরে যাবে বলে তার শিশওয়ালাকে এত অসহায় লাগছে। হঠাৎই ইরফানের নাক দিয়ে অনর্গল রক্ত আসে। মায়েরা ইরফানের দিকে তাকিয়েছিল। এইভাবে নাক দিয়ে রক্ত পড়তে দেখে মেয়েটা চিৎকার দিয়ে ওঠে। এক প্রকার দৌড়ে এসে ইরফানের সামনে বসে পড়ে। ছোট ছোট দু হাতে ইরফানের মুখটা তার হাতে ধরে কেঁদে কেঁদে বলে, আপনার কি হয়েছে? রক্ত কেন পড়ছে? কি হয়েছে আপনার? ইরফানের কাছে মায়েরাকে ঝাপসা লাগে। দুর্বল শরীরে বা হাত বাড়িয়ে মায়েরার গলার নিচে বরাবর হাত রেখে সজোরে মায়েরাকে ধাক্কা দেয়। মায়েরা ইরফানের ধাক্কা খেয়ে বেশ অনেকটা পিছিয়ে যায়। কোমরসহ হাতে ব্যথা পায়। ইরফান আদো আদো চোখ মেলে। দুর্বল কণ্ঠে তেজ মিশিয়ে থেমে থেমে বলে, Don't touch me. You are a selfish girl. Out. Out. I don't like you, selfish girl.
একটু থেমে বিড়বিড় করে। তুই কেন এত সেলফিশ বার্ড ফ্লাওয়ার? মাইরার মাথা ব্যথা শুরু হয়। ইরফানের এমন রক্ত দেখে তার নিজেরও মাথা ঘুরছে। তবুও বসে বসে এগিয়ে ইরফানের সামনে এসে ইরফানের গালে হাত দিয়ে আদো আদো স্বরে কাঁদতে কাঁদতে বলে, আপনার কি হয়েছে? এভাবে রক্ত পড়ছে কেন বলুন না। ইরফান ঢুলছে মনে হচ্ছে। মাইরার দুহাত ইরফানের রক্তে ভরে গেছে। মাইরার সেদিকে হুঁশ নেই। সে দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আপনি ভালো হয়ে যান প্লিজ। কি হয়েছে আপনার? ইরফান চোখ টেনে টুনে খোলে, বিড়বিড় করে আওড়ায়। ওকে। মায়েরা মাথা তুলে ইরফানের নাক বেয়ে গড়িয়ে পড়া রক্ত দেখে ভীষণ ভয় পায়। চোখ বন্ধ হয়ে আসে। দু হাতে ইরফানের গালে দিয়ে চোখ বন্ধ করে আর খোলে। এভাবেই থেমে থেমে বলে, ডক্টরের কাছে যান প্লিজ, আমি বাবাকে ডাকছি। কথাটা বলে উঠতে নিলেও পারল না। তীব্র মাথা ব্যথা সাথে মাথা ঘুরানো দুটো মিলিয়ে মাইরা পড়ে যেতে নিলে ইরফান তার দুর্বল শরীরে মাইরাকে আগলে নেয়। ইরফান সামলে নিতে পারে না নিজেকে, তার সব কিছু ঘুরছে। মাইরার ভারে এসে মেঝেতে ঠাস করে পড়ে যায়। তার বুকের ওপর মাইরা পড়ে যায়। মেয়েটা ফুপিয়ে ওঠে। ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে দু হাতে ইরফানের গাল ধরে ফোপানি কণ্ঠে ডাকে, শিশুওয়ালা। ইরফান ঝাপসা চোখে মাইরাকে দেখে থেমে থেমে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না তোমার। মাইরা ফোপাতেই থাকে। ইরফান বেশ কিছু সময় পর শক্তি খাটিয়ে মায়রাকে দু হাতের উপর নিয়ে উঠে বসে। মায়রা ধীরে ধীরে জ্ঞান হারায়, যেন বিড়বিড় করে, শিশুওয়ালা আপনি ডক্টরের কাছে যান। ইরফান মায়রাকে তার বুকে জড়িয়ে নিল। মায়রা ইরফানের ঘাড়ের পিছনে হাত দিতে গিয়েও জ্ঞান হারানোর ফলে আর তা পারল না। ইরফান ঝাপসা চোখে দরজার দিকে তাকায়। সে উঠতে পারছে না, মনে হচ্ছে পড়ে যাবে যাবে ভাব। তখন এক প্রকার দৌড়ে শুদ্ধ ইরফানের ঘরে প্রবেশ করে। ঘরের ছিটকিনি ভেঙেছে মূলত। তারেক নেওয়াজ সহ রুমা নেওয়াজ সবাই ইরফানের ঘর থেকে চিৎকার সাথে কাঁচ ভাঙার শব্দ পেয়ে ইরফানকে দরজা খুলতে বলছিল, কিন্তু এরা হয়তো শুনতেই পায়নি। ইরফানের অবস্থা দেখে শুদ্ধ সহ সবার শরীর শিউরে ওঠে। মায়রা সহ ইরফানের রক্তে পুরো মাখামাখি হয়ে আছে। ইরফানের কোলে মায়রাকে অজ্ঞান হয়ে থাকতে দেখে তাদের গলা শুকিয়ে আসে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, ভাই ইরফান, তোদের কি হয়েছে? কথাটা বলতে বলতে দ্রুত এগিয়ে আসতে নিলে ইরফান মায়রাকে তার সাথে আর একটু চেপে ধরে আওড়ায়। ডোন্ট টাচ হার। শুদ্ধ ইরফানের কথা শুনে বলে, শুদ্ধ ওকে ওকে মামা নিবে। দ্রুত বলে, মামা মারাকে কোলে নিন। তারেক নেওয়াজ যেন শক্তি পাচ্ছেন না শরীরে। রুমা নেওয়াজ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার ছেলের কাছে বসে কেঁদে দিয়ে বলে, ইরফান বাবা, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? বলতে বলতে শাড়ির আঁচল দিয়ে ছেলের নাক বেয়ে পড়া রক্ত মুছে দেয়। আবারও পড়ে। রুমা নেওয়াজ কেঁদে দেয়। এ কি অবস্থা হয়েছে তার ছেলের? মায়েরারই বা কি হয়েছে? ইরফান ঝাপসা চোখে তার মাকে দেখে। কিছু বলতে চায় বোধহয়, কিন্তু পারছে না। শুধু আবারও তার মামাকে তাগিদ দেয়, মামা প্লিজ মারাকে কোলে নিন দ্রুত, ইরফানকে হসপিটালে নিতে হবে। তারেক নেওয়াজ নিজেকে সামলে নিল। এরপর এগিয়ে গিয়ে ইরফানের থেকে মাইরাকে তার কোলে তুলে নেয়। এরপর ঘরের বাইরে যেতে যেতে বলে, আমার বাবাকে হসপিটালে নিয়ে এসে শুদ্ধ। ইরফানের শরীর দোলে। সে পড়তে নিলে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে আগলে ধরে। পাশেই রুমা নেওয়া ছেলের গালে হাত দিয়ে বলে, বাবা ইরফান, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? শুদ্ধ তার মামিকে তাড়া দেয় বের হতে। ইরফান শুদ্ধর কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে, আমার বার্ড ফ্লাওয়ার সিক, ওকে ভালো করে দে প্লিজ। ইরফান মাইরাকে হসপিটালে নিয়ে এসেছে শুদ্ধ আর তারেক নেওয়াজ। সাথে রুমা নেওয়াজ আছেন। সীমান্তর সাথে কথা বলেছে শুদ্ধ। মাইরার ব্যাপারে জেনে শুদ্ধ স্পিচলেস হয়ে গিয়েছে। মেয়েটা কত বড় অসুখ নিয়ে মাঝে লালন পালন করছিল, তারা কেউ বুঝতেই পারেনি। প্রায় 3 মাস আগে মাইরা এই হসপিটালে একবার এসেছিল। অর্থাৎ ইরফানের সাথে বিয়ের পরপরই মাইরা হসপিটালে এসেছিল। ওইটুকু মেয়ের এত সাহস শুদ্ধ ভেবে পায় না। এত বড় রোগ নিয়ে মেয়েটা কিভাবে দিব্যি হেসে খেলে বেড়ায়। ইরফান মাইরার টেনশনে অতিরিক্ত স্ট্রেস নিতে না পেরে প্যানিক অ্যাটাক থেকে নাক দিয়ে রক্ত এসেছে। ইরফান যখন ক্লাস 6-এ পড়ে তখন একবার নাক দিয়ে রক্ত এসেছিল, তবে তখন এর তীব্রতা অনেক কম ছিল। আজকের ইরফান টোটালি অস্বাভাবিক। সামনে কি হবে এই ভেবেই ছেলেটা কুল পায় না। ফায়েজ শুদ্ধর পাশে বসে। নাসিম শুদ্ধর অপর পাশের চেয়ারে বসে বলে, বাবিডল এখন কেমন আছে? শুদ্ধ ভাবনার জগৎ থেকে বের হয়। চোখ ছোট ছোট করে বলে, মায়ের চিন্তা করার জন্য ওর স্বামী কানাডা থেকে চলে এসেছে, তুই এখনো ওকে বারবিডল ডাকাটা ছাড়তে পারলি না? নাসিম হঠাৎই শুদ্ধকে টেনে দাঁড় করায়। সবাই এখানে আছে। নাসিম ফাইজের উদ্দেশ্যে বলে,
20 মিনিটে আসছি আমরা, তুই এদিকটা সামলা। শুদ্ধ নাজিমের পিছু যেতে যেতে বলে। আরে কোথায় যাচ্ছিস? ওরা এখানে একা। ইরফান, মায়েরাকে রেখে কিভাবে যাবে এভাবে? নাসিম শুনল না, শুদ্ধকে টেনেই তার গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে উঠে নাসিম গাড়ির স্পিড বাড়ায়। শুদ্ধ বিরক্ত হয়ে চোখে চেয়ে বলে,